বন্ধুরা, আমি নওমি জাহান বলছি। বন্ধুরা, আজকে তোমাদের আরও একটি মধু বের করা সেই গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের ওটা আর স্থির থাকবে না, তাই পুরো ঘটনাটি শেষ পর্যন্ত শোনো। বোনের শ্বশুর রাতে আমার রুমে এসে আমার সাথে যা করল শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে। আপনার মেশিন দিয়ে পানি চলে আসবে, আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। তাই গল্পটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনুন। আমার গর্ভবতী দিদি তার নিজের খেয়াল রাখার জন্য বাচ্চার ডেলিভারির শেষের দিকে আমাকে তার নিজের শ্বশুরবাড়ি ডেকে নিয়েছিল। কিন্তু আমার জামাইবাবু সেই সময় আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল, আর আমি ভয় পেয়ে গিয়ে আমার দিদিকে সবকিছু বলে দিয়েছিলাম। কিন্তু আমার দিদি আমাকে বলল, তোমাকে এগুলো করতেই হবে, না হলে বাইরের লোকের আঘাত অতটা কষ্ট দেয় না যতটা নিজের লোকের আঘাতে দেয়। আমার সাথেও কিছুটা এরকমই হয়েছিল। আমার এই গল্প আপনার শরীরের লোম খাড়া করে দেওয়ার মতো গল্প। কোনোভাবেই আমার নষ্ট হওয়ার পিছনে বাইরের কোনো লোক ছিল না। আমার এই গল্পটা আপনাদের কাছে পৌঁছানোর উদ্দেশ্য এটাই যে আপনারা সমস্ত বিষয়ে সাবধান থাকুন। আমার নাম নিপা। আমরা দুজন বোন ছিলাম। আমার বড় আপু নীল আর বিয়ের সময় আমার মাত্র 14 বছর বয়স ছিল। আমাদের দুই বোনের বয়সের মধ্যে খুব একটা তফাৎ ছিল না, কিন্তু আমার দিদি আমার একমাত্র বোন ছিল, আর এই জন্য তার বিয়ের সময় আমাকে দেখে খুব খারাপ অবস্থা হয়েছিল। আমার জামাইবাবু আসে বিদায়ের পর আমাকে ভালোবেসে আমায় তার পাশে বসাল আর আমার হাত ধরে বলতে লাগল, নিপা, তাদের কি আছে, শালি তো আধি ঘরওয়ালি হয়, তোমার যখন মন চাইবে আমাদের ঘরে চলে আসবে। জামাইবাবুর এই কথা শুনে আমি ভীষণ খুশি হয়ে গেলাম। দিদি বিয়ে করে অন্য শহরে চলে গেল। আশিক জামাইবাবু বলতে লাগল, যখনই তুমি তোমার দিদির কাছে আসবে তখন আমি নিজে তোমাকে আমাদের শহরে ঘোরাব। দিদি বিদায়ের পর চলে গেল, কিন্তু আমার মনে ইচ্ছা হলো যে কখন আমি আমার দিদির বাড়ি যাব আর খুব মজা করব। দিদির বিয়ে হয়েছিল 1 বছর হয়ে গিয়েছিল, কিন্তু আমি তার শহরে যেতে পারিনি। পুরো 1 বছর পরে দিদি আমাদের বাড়ির কাছাকাছি এসে ঘুরে গেছিল, আর আশিক জামাইবাবু তার সাথে ছিল। সে খুবই ভালো মানুষ এবং খুব ভালোবাসত আমাকে। যতদিন সে আমাদের বাড়িতে ছিল ততদিন আমার আগে পিছনে ঘুরতে থাকত, আমার খুব খেয়াল রাখত। সে আমার জন্য অনেক কিছু উপহার আনত। আমার কোনো ভাই ছিল না, এই জন্য আমার তার প্রতি খুব ভালোবাসা ছিল। আন্তরিক তার নাম ছিল। 1 সপ্তাহ আমাদের সাথে কাটিয়ে দিদি আবার নিজের শ্বশুরবাড়ি চলে গেল। 1 মাস পরে আবার আপু ফোন আসলো, কিন্তু দিদি ভীষণ চিন্তায় ছিল আর মাকে বলেছিল যে সে প্রেগন্যান্ট, আর এই অবস্থায় অন্য শহরে গিয়ে থাকতে পারবে না, কেননা তার ভীষণ বমি হচ্ছিল, আর ডাক্তার তাকে আরাম করতে বলেছিল। এটা শুনে মা ও চিন্তায় পড়ে গেল। আমার দিদির মধ্যে তো জেন মনে হতো। আমার মায়ের প্রাণ ছিল, এতটাই ভালোবাসত মা আপুকে। মা দিদিকে আমাদের ঘরে এসে যখন থাকতে বলল তখন দিদি বলল, আশি তাকে একা ছেড়ে থাকতে পারবে না। যদি দিদি এখানে চলে আসতো তাহলে আশিক জামাইবাবু আর তার বাবার অনেক অসুবিধা হতো। আর এমনিতেও এটা তো 12 মাসের ব্যাপার নয়, পুরো 9 মাস বাকি। দিদির এই কথা শুনে মা বলল, তুমি চিন্তা করো না, আমি তাকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, আর বোন গেলে তোমার মনও ভালো হয়ে যাবে, আর নিপা তোমার বাড়ির কাজকর্মেও তোমাকে সাহায্য করতে পারবে। মায়ের এই কথা শুনে দিদি খুব খুশি হয়ে গেল আর বলল যে নিপাকে একা পাঠাতে হবে না, আমি আশিককে বলে দিচ্ছি। আমি তো কবে থেকেই সুযোগের অপেক্ষায় ছিলাম আর কতবার প্রার্থনা করেছিলাম ওখানে যাওয়ার জন্য, আর এই জন্য সঙ্গে সঙ্গে আমি খুশি হয়ে গেলাম। আর খুশিতে আমি নিজের জিনিসপত্র গুছিয়ে নিলাম। মাসি হওয়া একটা আলাদাই খুশি আমার মধ্যে ছিল। 2 দিন পরে জামাইবাবু আমাকে নিতে আসলো, আর আমি তার সাথে আমার বোনের কাছে অন্য শহরে চলে এলাম। দিদির শ্বশুরবাড়িতে শুধুমাত্র আশিক জামাইবাবু আর তার শ্বশুর ছিল, এজন্য আমার সেখানে থাকতে কোনো অসুবিধা হয়নি। দিদির শ্বশুরবাড়িতে শাশুড়ি নন্দের কোনো ঝামেলা ছিল না। দিদি আমাকে দেখে ভীষণ খুশি হয়ে গেল। দিদি আগে থেকেই আমার জন্য আমার পছন্দের খাবার তৈরি করে রেখেছিল। আমার থাকার জন্য সামনে একটা ঘর আমাকে দিয়ে দিয়েছিল। দিদির শ্বশুরকে সালাম করতে আমি যখন তার ঘরে গেলাম তখন তার অদ্ভুত কাণ্ড দেখতে পেলাম। দেখলাম সে বিছানায় পড়ে থাকা একজন অসুস্থ লোক, আর আমাকে দেখে অদ্ভুত কথা বলতে লাগল। দিদি আমার হাত ধরে তার শ্বশুরের ঘর থেকে আমাকে বাইরে নিয়ে আসলো, আর বলতে লাগলো তার শ্বশুর অনেক বছর ধরে অসুস্থ, এই জন্য মাঝে মধ্যে সে উল্টোপাল্টা কথা বলে ফেলে। তার ঘরে আর যেন আমি না যাই।
আর আমার ওই ঘরে যাওয়ার কোনো দরকার নেই, তাও দিদি আমাকে বলে দিল। দিদির শ্বশুর দিদির বিয়েতেও আসেনি আমাদের বাড়ি। আশিক জামাইবাবু সম্বন্ধে আমার বাবার কোনো একটা বন্ধু দিদির সাথে করিয়েছিল। আমার দিদির শ্বশুরের সাথে আমার এই প্রথম দেখা হয়। আর সত্যিই তো এটাই ছিল যে আমি তার শ্বশুরের সাথে দেখা করে ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দিদির ঘরে এসেছি 2 দিন হয়ে গেল। আমি আর তার শ্বশুরের ঘরে যাইনি। আশিক দুলাভাই আমার খুব খেয়াল রাখত। আর দিদির শরীর ভালো না থাকার জন্য দিদি বেশিরভাগ সময় বিছানায় শুয়ে কাটাত। সারা ঘর আমি সামলে নিয়েছিলাম। কিন্তু একদিন এমন কিছু হয়ে গেল যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। রাত্রিবেলা খাবার পর রান্নাঘর পরিষ্কার করে আমি যখন ঘরে আমি ভাবলাম যে আমি স্নান করে আসি। গরম এত বেশি পড়েছে যে পুরো ঘেমে গিয়েছিলাম। আমি স্নান করার জন্য আমার ঘরের বাথরুমে ঢুকে গেলাম। কিছুক্ষণের মধ্যেই আমি যেন অনুভব করলাম যে কেউ আমাকে দেখছে। প্রথম আমার মনে হয়েছিল যে এটা আমার ভুল। কিন্তু হঠাৎ করে আমার নজর বাথরুমের জানালার কাছে যখন পড়ল তখন আমি অবাক হয়ে গেলাম। ওখানে কোনো একটা ছায়া যেন আমার উপর নজর রেখেছিল। আমি যেন দেখতে পেলাম। আর আমার বিশ্বাস হয়ে গেল যে কেউ লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে। ব্যাপারটা আমি পুরো ঘাবড়ে গেলাম। আমি তাড়াতাড়ি জামা কাপড় পরে নিলাম। আর দৌড়াতে দৌড়াতে বাইরে বেরিয়ে এলাম। দিদির ঘরে যখন গেলাম তখন দিদি আর জামাই বাবু আরাম করে একসাথে বিছানায় শুয়েছিল। আমি তাড়াহুড়োতে তাদের ঘরের দরজায় টোকা দিতে ভুলে গিয়েছিলাম। এবার তাদের দুজনকে একসাথে দেখে আমি লজ্জা পেয়ে গেলাম। জামাইবাবু উঠে বসে পড়ল আর বলল, ভিতরে চলে এসো নিতা, দরজায় দাঁড়িয়ে কি করছো? আমি বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। আমি তাকে কি করে বলতাম যে বাথরুমের জানালা দিয়ে কেউ আমাকে যেন দেখছিল মনে হলো। কোনো একটা ছায়া দেখতে পেলাম যেন মনে হলো। আমি এমনি বলে দিয়েছিলাম যে দিদির কাছে জিজ্ঞেস করতে এসেছি দিদি দুধ খাবে কিনা। দিদি বলল, তুমি আরাম করো, বাকি কাজটা শেষ করে দেবে। আমি দিদির ঘর থেকে বেরিয়ে যখন আমার ঘরে ঢুকেছিলাম তখন দেখতে পেলাম দিদির শ্বশুর বারান্দা দিয়ে হেঁটে নিজের ঘরে যাচ্ছে। আমাকে ভীষণ অদ্ভুত চোখে সে তাকাতে লাগল আর বলতে লাগল, তুমি খুব সুন্দরী, নিজের খেয়াল রেখো কিন্তু। এই কথা শুনে আমি রেগে গেলাম। ভাবতেও পারেনি যে সে আমাকে এই ধরনের কথা বলতে পারে। আমি ভয় পেয়ে গিয়ে আমার ঘরে চলে গেলাম। সারারাত আমি জেগে রইলাম আর জেগে কাটিয়ে দিলাম এসব ভেবে যে দিদি তো বলেছিল যে তার শ্বশুর পুরোপুরি অসুস্থ আর সে ঘর থেকে বেরোতেও পারে না। তাহলে এত রাতে সে বারান্দায় কিভাবে গেল আর সে কি করছিল? ব্যাপারটা তো খুব অদ্ভুত। আমাকে খুব ভাবিয়ে তুলেছিল। বাথরুমের জানালার কাছে যেটা ছিল সেটা কি শুধুমাত্র আমার চিন্তা নাকি সত্যি? ওটা কি আমার চিন্তা ছিল? ওটা দিদির শ্বশুর ছিল না তো? এই প্রশ্নটা আমাকে পাগল করে দিচ্ছিল। পুরো রাত এমনি তাকিয়ে তাকিয়ে আমি কাটিয়ে দিলাম। তারপরের দিন সকালবেলা জামাইবাবু অফিস যাবার সময় বলে গেল, নিপা, আমি বিকাল বেলা তাড়াতাড়ি চলে আসব আর তোমাকে শপিং এর জন্য বাজার করতে নিয়ে যাব। তুমি বিকেলবেলা রেডি থেকো। এটা বলতে বলতে হঠাৎ সে আমার কাছে চলে আসলো আর আমার গালে হাত দিল আর অফিসে চলে গেল। দিদির পিছনেই দাঁড়িয়েছিল। দিদি বলল যে আশি তোমাকে ভীষণ ভালোবাসে, তোমার অনেক খেয়াল রাখে, তুমিও চেষ্টা করো ওর খেয়াল রাখার। কেননা আমি আশিকে খেয়াল রাখতে আজকাল খুব একটা পাই না, ও ভীষণ ক্লান্ত হয়ে যায়। দিদির এই কথা শুনে আমি বললাম, তুমি চিন্তা করো না, আমি আশির ভাইয়ের যথেষ্ট খেয়াল রাখব। বিকাল বেলা আমি সেজেগুজে তৈরি হয়ে গেলাম। তারপর আশির দা আমাকে শপিং করতে নিয়ে গেল। সে দিদির থেকে বেশি তো আমার জন্য শপিং করল। আমি ভীষণ খুশি ছিলাম, কিন্তু আমি কি করে জানব যে আমার এই খুশি বেশ কিছুদিনের জন্য, মাত্র কয়েকদিনের জন্য মাত্র। সেই রাতে আমি ভীষণ ক্লান্ত হয়ে ঘুরে এলাম আর খাবার খেয়ে চলে গেলাম বিছানায় আর শুয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ করে কারেন্ট চলে গেল আর আমার গরম লাগতে চোখ খুলে গেল ঘুম থেকে। যেন এমন মনে হলো যে কেউ আমার বিছানায় রয়েছে। ঘরের মধ্যে এত অন্ধকার ছিল যে আমি কিছু দেখতে পেলাম না। আর হঠাৎ করে যেন কেউ একজন আমার কাছে আসা শুরু করল। আমার দম বন্ধ হতে থাকল। আমি চেঁচাতেও পারিনি। কিন্তু যখন বুঝলাম যে আমার সাথে কিছু বাজে হতে চলেছে, আমি আমার সব শক্তি দিয়ে জোরে ধাক্কা দিলাম তাকে। সে আন্দাজ করতে পারেনি যে আমি তাকে এত জোরে ধাক্কা দেব। সে একদমই পিছনে সরে গেল আর পালিয়ে গেল আমার ঘর থেকে। আমি এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছিলাম না। অন্ধকার অনেক বেশি ছিল। আমি দেওয়াল ধরে ধরে দিদির ঘরে গেলাম। আমি গিয়ে দিদিকে যখন ডাকলাম, দিদি আমাকে বলতে লাগল, নিপা, তুমি চিন্তা করো না, আশিক লাইট ঠিক করতে গেছে।
মাঝে মধ্যে আমাদের বাড়িতে কারেন্ট চলে যায়। আশিক তাড়াতাড়ি ঠিক করে দেবে। নিজের মোবাইল ফোনের টর্চও চালাল, আমার কাছে তো মোবাইলও ছিল না। আমি দিদির কাছে বসে কাঁদতে লাগলাম। একটু পরেই লাইট চলে এল। দিদি বলতে লাগল, তুমিও পাগল আছো? একটুখানি অন্ধকার দেখে ভয় পেয়ে গেলে? তাহলে আমার কি খেয়াল রাখবে তুমি? দিদির কথা শুনে আমি বললাম, ব্যাপারটা সেরকম নয়। আমার ঘরে কেউ একজন ছিল। আমার কথা শুনে দিদি জোরে জোরে হাসতে লাগল। বল যে আশিক আমার সাথে আমার ঘরে ছিল। আমার শ্বশুর ঘর থেকে বেরোতেই পারেন না। তুমি অন্ধকারের জন্য ভয় পেয়ে গেছো, কোনো ব্যাপার না। আমি জানি না আমি দিদিকে কিভাবে বিশ্বাস করব যে আমার ঘরে সত্যিই কেউ ছিল, কিন্তু সেটাকে ছিল আমি বুঝতেই পারছিলাম না। যদি আশির দুলাভাই দিদির সাথে থাকে তাহলে আমার ঘরে কি ছিল? প্রথমে বাথরুমের জানালার কাছে কেউ একজন নজর রেখেছিল, আর এবার ঘরের মধ্যে কেউ একজন ছিল। মনে হলো আমি ভয় পেয়ে গেলাম। আমার মাথার মধ্যে থেকেই খালি দিদির শ্বশুরের খেয়াল আসছিল। লাইট ঠিক করে আশির দাদা ঘরে আসলো আর আমাকে দেখে বলল যে, নীল, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে অন্ধকারেও ঘাবড়ে যাবে, তুমি ওর কাছে চলে যাও। দিদি জামাইবাবুকে বলতে লাগলো, খুব অন্ধকার ছিল, আমি যদি পড়ে যেতাম? আমি কি করে জানব যে ও এত ভয় পেয়ে যাবে? আমি দুজনকে বললাম, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ঠিক আছি। আর এবার আমি আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ব। আমি দিদিকে বেশি চিন্তা করতে দিতে চাইনি, কেননা মা বলেছিল যে ডাক্তার দিদিকে টেনশন নিতে বারণ করেছে। আমি ভয় পেতে পেতে নিজের ঘরে এলাম আর দরজা ভিতর থেকে লক করে বিছানায় শুয়ে পড়লাম। ঘুম তো আমার আসছিল না কিছুতেই। আমি ভাবছিলাম যে কোনো না কোনো বাহানা করে ঘরে চলে যায়। পুরোটাই আমার মিথ্যা সন্দেহ ছিল না, এই ব্যাপারটা আমার পুরো বিশ্বাস ছিল। কেউ আমায় একাকিত্বের সুযোগ নেওয়ার চেষ্টা করছিল। পরের দিন আসি। দাদা কোনো একটা কাজের জন্য কিছুক্ষণের জন্য দুপুরবেলা অফিস থেকে ঘুরে আসলো। ওই সময় দিদি ওষুধ খেয়ে নিজের ঘরে গভীর ঘুমে ঘুমাচ্ছিল, আর আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। আর আমাকে সে পেছন থেকে জড়িয়ে ধরেছিল। আমি তার থেকে এই ব্যবহার একেবারেই আশা করিনি। আমি ভয় পেয়ে নিজেকে তার থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলাম। আমার আওয়াজ যেন আমার গলার মধ্যে আটকে গেল আর আমি কিছু বলতে পারলাম না। কিন্তু আশিক তো আমাকে ছাড়ার বদলে আরও জোরে জড়িয়ে ধরল আর বলতে লাগল যে, তুমি এত সুন্দরী, তোমার থেকে নজর ঈশ্বরে না। আমি অনেক চেষ্টা করে তার হাত থেকে নিজেকে ছাড়াল। আমার রান্নাঘর থেকে বাইরে পালিয়ে গেলাম দূরে। তখন আশিক আরও বলতে লাগল যে, তোমাকে স্নান করার সময়ও খুব সুন্দর লাগে, আর আমার মোবাইলে তোমার ভিডিও আছে। জামাইবাবুর এই কথাগুলো আমার যেন দম বন্ধ হয়ে আসছিল। আমি ভাবতেও পারিনি যে এই লোকটা এত নোংরা একটা লোক। আমি কাঁদতে কাঁদতে যখন জামাইবাবুর দিকে তাকালাম তখন সে বলতে লাগল, আমি তোমার সাথে শুধুমাত্র প্রেম ভালোবাসার কথা বলতে চাই। আর বলতে বলতে আমার দিকে এগিয়ে আসলো, আর আমি ঘরে চলে গেলাম আর নিজেকে ভেতর থেকে লক করে দিলাম। কিন্তু আমি ভয়ে কাঁপতে লাগলাম। আমি আজ আমার জামাইবাবুর এমন রূপ দেখলাম যে এর আগে কখনো দেখিনি। আমি তো তাকে দাদা ভেবেছিলাম, কিন্তু সে তো আমার মান ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার শত্রু বের হলো। জানি না কবে থেকে তার বাজে নজর আমার উপর পড়েছে, আমি খেয়াল পর্যন্ত করিনি। আশিদা কিছুক্ষণের জন্য অফিস থেকে ঘরে এসেছিল, আর তাই সে আবার চলেও গেল অফিসে। আর আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি আর এক মুহূর্ত এখানে থাকব না। বিকেলবেলা যখন দিদি নিজের ঘর থেকে উঠে আমার কাছে আসলো তখন কেঁদে কেঁদে আমার পুরো চোখ ফুলে গিয়েছিল। সে বিরক্ত হয়ে জিজ্ঞেস করতে লাগল যে, কি হয়েছে, কি ব্যাপারে তুমি এত কাঁদছ? আমি দিদির কাছে সত্যিটা লুকিয়েছিলাম, কেননা ওনার অবস্থা এমন ছিল না যে আমি জামাইবাবুর ব্যাপারে এত বড় কথা বলবো। আমি কাঁদতে কাঁদতে বললাম যে খুব মা বাবার কথা মনে পড়ছে, আমি বাড়ি যেতে চাই। কথাটা শুনে দিদি আমাকে জড়িয়ে ধরে বলল, মাত্র এইটুকু ব্যাপার, তার জন্য তুমি কেঁদে কেঁদে তোমার চোখ ফুলিয়ে দিয়েছ? তুমি চিন্তা করো না, আমি আশিককে বলব যে তোমাকে বাড়িতে পৌঁছে দিতে। জামাইবাবুর সঙ্গে এক শহর থেকে অন্য শহরে যাবার কথা ভেবে আমার সারা গায়ে ভয়ে কাটা দিয়ে উঠল। আমি দিদিকে বললাম যে বাবা আমাকে নিতে আসুক। দিদি বলল, ঠিক আছে, ভালো কথা, এই উসিলায় বাবার সাথে আমার দেখা হয়ে যাবে। আমি দিদির কথা শুনে খুশি হয়ে গেলাম। আর দিদি যে এইমাত্র আমার কাছ থেকে উঠে নিজের ঘরে গেল তখনই তার জোরে চালানোর আওয়াজ শুনতে পেলাম। আমি সঙ্গে সঙ্গে দিদির ঘরে গেলাম। আমি গিয়ে যা দেখলাম তা দেখে আমার হুঁশ উড়ে গেল।
দিদি বিছানার পাশে পড়ে গিয়েছে আর নিজের পেট ধরে জোরে জোরে চেঁচাচ্ছে। আমি দিদিকে উঠিয়ে বিছানায় শোয়ালাম আর অনেকক্ষণ তার কাছে বসে রইলাম। তার অবস্থা আমার ঠিক মনে হলো না। আমি দিদিকে বললাম যে ডাক্তারের কাছে চলো, কিন্তু দিদি বারণ করে দিল। আর আমার হাত ধরে বলল, আমাকে ছেড়ে তুমি যেও না। এই অবস্থায় আমি একা থাকতে পারব না। আজ তুমি ছিলে, আমাকেও তাহলে আমার খেয়াল রাখলে। কিন্তু তুমি যাবার পর যদি এরকম কিছু হয় তাহলে তো আমার বাচ্চা মরে যাবে। দিদির এই কথা শুনে আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। খানিকটা বাধ্য হয়ে আমি কিছুদিন থেকে যাওয়ার কথা ভাবলাম। আর দিদিকে বললাম, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। আমার কথা শুনে দিদি খুব খুশি হলো আর আমাকে জড়িয়ে ধরল। জামাইবাবুও বাড়ি চলে এসেছিল। দিদি জামাইবাবুকে বলে পড়ে যাওয়ার জন্য তার শরীর খুব খারাপ লাগছে। এটা শুনে জামাইবাবু বেশ চিন্তায় পড়ে গিয়েছে। দেখলাম সে আমায় বলল যে নিজের দিদির জন্য জুস বানিয়ে নিয়ে এসো। আমি রান্নাঘরে গিয়ে সবার জন্য জুস বানাতে লাগলাম। আরও একবার আসি তার রান্নাঘরে চলে আসলো আর আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করল। আমি আশিক ডাকে ধাক্কা দিলাম আর রেগে গিয়ে বললাম, তোমার লজ্জা করে না? তোমার বউয়ের শরীর এত খারাপ আর তুমি নিজের তালিকার সাথে এরকম নোংরামো করছো। জামাইবাবুর উপর আমার কথার কোনো প্রভাব পড়ল না। সে আমার সাথে আবার জোর জবরদস্তি করতে লাগল। আমার চেঁচানোতে দিদি চলে আসলো। আমি এতটা ঘাবড়ে গিয়েছিলাম যে দিদির যে অবস্থা সেটা না ভেবে আমি তাকে জামাইবাবুর সমস্ত সত্যি বলে দিয়েছিলাম। দিদি একবার আমার মুখের দিকে তাকাল ভালোভাবে, আর দ্বিতীয়বার জামাইবাবুর মুখের উপর তাকাল। আর তাকে বলতে লাগলো, তুমি কি রকম মানুষ যে একটা 15 বছরের মেয়েকে তুমি কাবু করতে পারে না? এক সপ্তাহ ধরে তোমাকে একা নাচছে আর তুমি আর কিছু করতে পারলেন না। দিদির এই কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি অবাক হয়ে দিদির দিকে একভাবে তাকিয়ে রইলাম আর বললাম, আপু তুমি কি বলছো এসব? দিদির মুখে একটা অদ্ভুত হাসি ছিল। সে আমার হাত ধরে নিজের ঘরে নিয়ে গেল। আমি অবাক হয়ে দিদিকে দেখতে লাগলাম। দিদি আমাকে তার কাছে বসাল আর আমার মাথায় হাত বোলাতে বোলাতে আমায় বলল, দেখো নিপা, আমার কথা মন দিয়ে শুনুন। আমি আশিকের সমস্ত সত্যি জানি, কিন্তু আশির তোমার থেকে যেটা চাই তোমাকে সেটা করতেই হবে। আমি রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে পড়লাম আর আমি দিদিকে বললাম যে তুমি কি কথা বলছো? তুমি কি জানো তোমার বর আমার সাথে কি করতে চেয়েছে? সে আমাকে ব্যবহার করতে চায়, আমার সাথে খারাপ কিছু করতে চাইছে। আর তুমি কি করে একটা এরকম মানুষের সাথে জীবন কাটাচ্ছ যে তুমি প্রেগন্যান্ট হবার পর ও তোমার বোনের উপর নোংরা নজর রাখে? সে তোমাকে আর তোমার বাচ্চাকে সারা জীবন কি দেবে? আমার কথা শুনে দিদি বলতে লাগল, তোমাকে আশিকের সাথে সে সমস্ত কিছু করতেই হবে যা আশে তোমার থেকে চাইছে, না হলে সে কখনো বাবা হতে পারবে না। দিদির এই কথা শুনে আমি বললাম, তুমি কি বলছো? তোমার পেটে তো জামাইবাবুর বাচ্চা। আমার কথা শুনে দিদি হাসল আর বলল, না আমি গর্ভবতী, আর না আমার পেটে কোনো বাচ্চা আছে। আমার এমন কিছু রোগ আছে যার জন্য আমি কোনোদিন মা হতে পারবো না। এজন্য আমি তোমাকে এখানে ডেকেছিলাম যাতে তুমি এখানে এসে আমাকে আশিককে একটা বাচ্চা দিতে পারো। আশিক অন্য কারো বাচ্চা দত্তক নিতে চায় না, তার নিজের বাচ্চা চাই। আর এই জন্য আমার কাছে এর থেকে সহজ রাস্তা আর নেই। আমি অন্য কোনো মহিলাকে নিজের সতীন বানিয়ে এখানে আনতে চাই না। এজন্য আমি ঠিক করেছি যে এই কাজের জন্য আমি তোমাকে বলে দেব। এমনিতেও তুমি আমার নিজের বোন তো নও। আমি আশিককে খুব ভালোবাসি আর আমি তাকে কোনোভাবেই ছাড়তে চাই না। এজন্য আমি চাই যে তুমি গর্ভবতী হয়ে যাও। আমার আশিকের জীবনে সন্তানের ইচ্ছেকে পূরণ করে দাও। আমি তো জামাইবাবুকে এতদিন আমার শত্রু ভেবেছিলাম, কিন্তু আমার দিদিও এই নোংরামি তার সাথে বরাবরের ভাগীদার। নিজের ঘর বাঁচানোর জন্য আমার দিদি আমার জীবন নষ্ট করার কথা ভেবেছিল। আমি আমার দিদির সামনে হাত জোড় করলাম আর বললাম, আমাকে ঘরে পাঠিয়ে দাও। কিন্তু আমার দিদি আমার একটা কথা শুনল না আর রাতের অন্ধকারে নিজের বোনের কাছে আমাকে পাঠিয়ে দিল। আমার কাছে বাঁচার কোনো পথ ছিল না, কেননা আমার দিদি আমাকে ভয় দেখিয়েছিল যে যদি আমি তার কথা না শুনি তাহলে আশিক আমার সাথে জবরদস্তি করবে আর এর যে দোষটা আমার কোনো মিথ্যে প্রেমিকের নামে চাপিয়ে দেবে। আর আমি সারা জীবন আমার মা বাবার কাছে আমার মা নিচে তো নষ্ট হবার কফিও দিতে পারব না। আমি ভাবতেও পারিনি যে আমার বোন আমার সাথে এরকম ব্যবহার করবে। আমি জানতাম যে আমার বোন আমার নিজের বোন নয়, কিন্তু আমি কখনো আমাদের মাঝে এমন বিভেদ আসবে স্বপ্নেও ভাবিনি। আমার দিদি আমাকে টানতে টানতে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে পাঠানোর চেষ্টা করল। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম আর তার জন্য আমি চেঁচাতে লাগলাম।
আমার দিদির শ্বশুর ঘর থেকে বেরিয়ে এল সে। হঠাৎ করে এসে আমাকে দিদির হাত থেকে ছাড়ালো। আমার দিদিকে আর তার বরকে ধমক দিল যে তারা যদি আমার সাথে কোনো জবরদস্তি করার চেষ্টা করে তাহলে সে পুলিশকে ফোন করবে। জামাইবাবু রেগে গিয়ে নিজের বাবার সাথে বাজে ব্যবহার করতে লাগল। আর তারপর দিদির শ্বশুর আমাকে নিজের ঘরে নিয়ে গেল। সে আমাকে নিজের ঘরে নিয়ে গিয়ে বলল, জানো তো প্রথম দিন থেকেই আমার সন্দেহ হয়, কিন্তু আমি যদি তোমায় তোমার দিদির কথা বলতাম তাহলে তুমি বিশ্বাস করতেন না। তুমি তাড়াতাড়ি নিজের বাড়ি চলে যাও। এরা দুজন মানুষ নয়, এরা শয়তান হয়ে গেছে। বোধহয় আমি আমার ছেলের লালন পালন ভালোভাবে করতে পারিনি, যার জন্য আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে। আমি আশিক জামাইবাবুর বাবার ফোন থেকেই নিজের ঘরে ফোন করলাম আর আমার বাবাকে সব কিছু বলে দিলাম। পরের দিন সকালবেলা বাবা চলে আসলো আমাকে নিতে। আমার কথা শুনে সে দিদির সাথে সারা জীবনের জন্য সম্পর্কই তুলে দিল। বাবা এই ব্যাপারটা খুব আফসোস হলো যে তার লালন পালনে ফাঁক নিশ্চয়ই থেকে গিয়েছিল। আর আমি ভাবতে লাগলাম যে আমার কোনো সে ভালো বিষয়টা কাজে লেগে গেল, যে আশিকের বাবা আমার আওয়াজ শুনে আমাকে বাঁচাতে চলে আসলো। এই ঘটনাটা ঘটেছিল কয়েক বছর হয়ে গেছে। আমার দিদির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আর কিন্তু একটা কথা সবসময় আমার মাথায় চলে আসে। আমার মা আমাকে দিদির ঘরে থাকতে বলে, আর দিদির ঘরে থাকার জন্য পাঠিয়ে অনেক বড় ভুল করেছিল। আর আমি একজন অপরিচিত পুরুষকে নিজের দাদা ভেবে তার থেকেও বড় ভুল করেছিলাম। আমার দিদি আমার সাথে যা কিছু করেছিল সেগুলো শব্দের সীমার বাইরে ছিল। কিন্তু আজকের দুনিয়ায় সমস্তই ঘটে চলেছে। আর এজন্য আপনারা নিজের মান সম্মানকেই সবসময় বাঁচিয়ে চলুন।